সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে প্রথম অধ্যায় প্যাটার্ন। এখন আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এখানে যে রিডিংগুলো আছে একটু পড়ি। দেখো, বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জড়ে আছে নানাভাবে। শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন। লালগুলো একদিকে যাবে, এদিকে যাবে, নীলগুলো ওইদিকে যাবে। এই যে একটা এক একদিকে করে যে সাজাই ফেলা, ঠিক আছে, লালের দিকে শুধু লাল, নীলের দিকে শুধু নীল, এটা একটা প্যাটার্ন, ঠিক আছে। তারপর সে গণনা করতে শিখে, সংখ্যা একটি প্যাটার্ন। আবার পাঁচের গণিতকগুলোর শেষে শূন্য বা পাঁচ থাকে, এটাও একটা প্যাটার্ন। হ্যাঁ, এটিও একটি প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এটি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। আবার আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা, বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদিতে জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাই। এই অধ্যায়ে সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন বিষয়ে আলোচনা করা হবে। তার মানে তোমাদের এই যে অধ্যায়, প্যাটার্ন অধ্যায়, এখানে দুইটা প্যাটার্ন নিয়ে আলোচনা করা হবে মূলত। একটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন, আর একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। আর প্যাটার্ন কি বিষয়ে জানলাম আমরা? প্যাটার্ন হচ্ছে যে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুসারে সাজানো, ঠিক আছে। কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যকেই বোঝায় যে প্যাটার্ন দ্বারা, ঠিক আছে। তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। আর এই অধ্যায়টা শেষ করে শিক্ষার্থীরা মানে তোমরা কি কি জানতে পারবে? দেখো, প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারবে, রৈখিক প্যাটার্ন লিখতেও বর্ণনা করতে পারবে, বিভিন্ন ধরনের জ্যামিতিক প্যাটার্ন লিখতেও বর্ণনা করতে পারবে, আরোপিত শর্তানুযায়ী সহজ রৈখিক প্যাটার্ন লিখতেও বর্ণনা করতে পারবে, রৈখিক প্যাটার্নকে চালকের মাধ্যমে বীজগণিতীয় রাশিমালায় প্রকাশ করতে পারবে, আর রৈখিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা বের করতে পারবে। অর্থাৎ কোনো একটা প্যাটার্নের যদি বলে যে এততমটা বের করো, বা এরকম প্যাটার্ন নির্দিষ্টতম সংখ্যা তোমরা নির্ণয় করতে পারবে বা বের করতে পারবে, ঠিক আছে। এবার আমরা প্যাটার্ন সম্পর্কে আরো জানবো, ঠিক আছে। 1.1 এখানে যে এখন যে চিত্র দেখতে পাচ্ছি আমরা, এখন এটা পড়বো আমরা। দেখো, প্যাটার্ন কি বলা হচ্ছে, নিচের প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করে। এখানে আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রথম চিত্র আর একটা হচ্ছে দ্বিতীয় চিত্র। প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি, এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলস এর পাশের টাইলসটি লম্বালম্বিভাবে সাজানো, মানে প্রথম টাইলসের কথা বলছে এখানে। আমরা প্রথম টাইলসটা চিত্রটা যদি লক্ষ্য করি, প্রথম টাইলসটা দেখো, এটা দিয়েছে এইভাবে, ঠিক আছে। তার পাশে আবার দিয়েছে যে এইভাবে, আড়াআড়িভাবে। অর্থাৎ একটা যদি এইভাবে হয় আর একটা হচ্ছে এইভাবে, আবার পরবর্তীতে আবার এইভাবে, তারপরটা আবার এইভাবে, এইভাবেই কিন্তু গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, প্রত্যেকটা এরকম। আমরা যদি উপর নিচে চিন্তা করি, তো উপর নিচে দেখো, একটা এরকম হলে একটা এইভাবে, একটা এরকম হলে একটা এইভাবে, আবার এদিকে একটা এরকম একটা এরকম, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এরকম আড়াআড়িভাবে কিন্তু সম্পূর্ণ চিত্রটা এইভাবে সাজানো হয়েছে। সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। তাহলে ফলে যে একটা চিত্র তৈরি হলো, এটা একটা প্যাটার্ন, ঠিক আছে। এটা একটা কি, এই যে একটা বৈশিষ্ট্য অনুযায়ী যে আমরা সাজালাম, এটা একটা হচ্ছে কি প্যাটার্ন তৈরি হলো। আবার দ্বিতীয় চিত্র দেখো, দ্বিতীয় চিত্রের বর্ণনাও নিচে আছে। যদি আমরা এখানে দেখি, দেখো প্রত্যেকটা যে এই চিত্রটা পিরামিডের মতো বা ত্রিভুজের মতো একটা চিত্র, এই দ্বিতীয় চিত্র। এখানে কিন্তু প্রত্যেকটার দেখো শেষে কিন্তু এক এক আছে, ঠিক আছে। যে এখানে দেখো সবার প্রথমেও এক এক আছে, শেষ মানে শুরু এবং শেষে কি আছে, এক এক আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো, প্রথম দুইটার যোগফল হচ্ছে, যেমন এই যে 3 এবং 1 যোগ করলে 4 পাই, আবার 3 এবং 3 যোগ করলে 6 পাই, 3 এবং 1 যোগ করলে 4 পাই, তারপর শেষে তো 1 থাকবে, আর শুরুতে তো 1 থাকবেই, ঠিক আছে। যেমনটা এই দ্বিতীয়টা দেখো, এই 1 এই এবং 1 1 1 যোগ করে কিন্তু 2 পাই, মানে শুরুতে তো 1 দিব আমরা, শেষেও 1 দিব, আর মাঝখানে 1 1 যোগ করে 2। তারপর দেখো এই যে 2 1 এ 3 3 দিল এখানে, আবার এই যে 2 1 এ 3 3 দিল এখানে, আর শুরুতে এবং শেষে তো 1 দিবে। এই বিষয়টা বলেছে এখানে, ব্যাখ্যা করেছে এটা। আমরা একটু নিচে যাই, দ্বিতীয় পৃষ্ঠায় এইগুলা বলেছে, তোমরা চিত্র দেখেছো আশা করি। আবার বলছে এখানে, আমি একটু পড়ছি। দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজ আকারে সাজানো হয়েছে। সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মটি হলো, প্রতি লাইনের শুরুতে এবং শেষে, যেমনটা আমি বলেছিলাম, 1 এবং অন্য সংখ্যাগুলো উপরের সারি দুইটি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। অর্থাৎ ওই জ্যামিতিক আকারে দ্বিতীয় চিত্রের প্যাটার্নটিতে শুরুতে এবং শেষে আছে যে 1 আছে, এবং অন্যান্য সংখ্যাগুলো হচ্ছে প্রথম দুইটার যোগফল হচ্ছে ওই সংখ্যাটা, এভাবে করে মাঝখানেরগুলো ওইভাবে, আর শুরুতে এবং শেষে 1 বসানো হয়েছে, ঠিক আছে। তারপর দেখো, যোগফল সাজানোর এই নিয়মটি অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। আবার 1 4 7 10 13, হ্যাঁ, এই যে সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান। এই সংখ্যাগুলোতে কি প্যাটার্ন বিদ্যমান দেখো, এখান থেকে 1 থেকে 4 পার্থক্য কত, 3। আবার 4 থেকে 7 পার্থক্য কত, 3। 7 থেকে 10 পার্থক্য কত, 3। মানে প্রত্যেকবার 3 3 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে এটা হচ্ছে একটা প্যাটার্ন,
ঠিক আছে, দেখো সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে। নিয়মটি হলো 1 থেকে শুরু করে প্রতিবার 3 যোগ করতে হবে। অন্য একটি উদাহরণ হচ্ছে 2, 4, 8, 16, 32 প্রতিবার দ্বিগুণ হচ্ছে। তাহলে এই যে আরেকটা দিল এখানে, এটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকবার দ্বিগুণ হচ্ছে। 2 থেকে 4 দ্বিগুণ হলো, 2 এর দ্বিগুণ 4, আবার 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, 32 এর দ্বিগুণ 64, এভাবেই কিন্তু যেতে থাকবে। তাহলে এটা হচ্ছে একটা প্যাটার্ন। ঠিক আছে, আশা করছি তোমরা প্যাটার্ন সম্পর্কে আস্তে আস্তে বুঝতে পারছো। এবার দেখো 1.2 কি আছে? স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যা যে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে যদি স্বাভাবিক সংখ্যা জানি, এই স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন সম্পর্কে এখন বর্ণনা করবে। প্রথমত স্বাভাবিক সংখ্যার মধ্যে আবার কতগুলো মৌলিক সংখ্যা আছে। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা জোড় সংখ্যা চিনি, বেজোড় সংখ্যা চিনি, মৌলিক সংখ্যা চিনি। এখন মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রথমত মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে আমরা জানি যে সকল সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো কি থাকে না, গুণনীয়ক থাকে না, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। যেমন আমরা জানি একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলোকে মৌলিক সংখ্যা। হ্যাঁ, সেগুলো মৌলিক সংখ্যা। এই একটা বিষয় দেখো, ইরাটোস্থেনিস, এই নামটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। এই ছাঁকনিটা আমি একটু পরে বর্ণনা করব, তোমরা নামটা মনে রাখো, ইরাটোস্থেনিস। ঠিক আছে, নামটা দেখতে পাচ্ছ, ইরাটোস্থেনিস ছাঁকনির মাধ্যমে সহজেই আমরা কি করতে পারি? মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি। দেখো 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি। প্রথমত এরকম একটা চার্টে লিখব। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি এবং এর গুণিতকগুলো কেটে দিই। অর্থাৎ এই যে এখানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সবগুলো সংখ্যা লিখলো প্রথমত। তারপরে যে এক তো মৌলিক সংখ্যা না, এক বিশেষ একটা সংখ্যা, এককে দিল, এককে বাদ। এবার প্রথম যে মৌলিক সংখ্যা 2, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, এবং 2 কিন্তু জোড় সংখ্যা কিন্তু, এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা কিন্তু 2। তাহলে এই যে 2, এবার 2 এর আমরা 1 থেকে 100 পর্যন্ত মধ্যে 2 এর যে গুণিতকগুলো আছে সেগুলোকে আমরা ক্রস দিব। এই ইরাটোস্থেনিস ছাঁকনির পদ্ধতি হচ্ছে এটাই, যে 2 এর মৌলিক, এই যে 2 মৌলিক সংখ্যা এর গুণিতক কি? যেমন 2 এর গুণিতক হচ্ছে 4, তাহলে 4 কে ক্রস দিল। তারপর হচ্ছে 2 এর গুণিতক আছে 6, 6 কে ক্রস, 8 কে ক্রস, 10 কে ক্রস। এরকম 2 এর এই যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 2 এর যতগুলো গুণনীয়ক আছে, গুণিতক আছে, 2 এর যতগুলো গুণিতক আছে সবগুলাকে এখানে কি দিয়ে দিল? ক্রস দিয়ে দিল। তার মানে 2 এর গুণিতকগুলো ক্রস দেওয়া শেষ। এবার 3, তার পরবর্তী মৌলিক সংখ্যা কত? 3। এবার হচ্ছে 3 এর গুণিতকগুলোকে আমরা ক্রস দেব। ওই 2 এর গুণিতক যেগুলো ক্রস দিয়েছে এর মধ্যে যদি 3 এরও যদি কোনো পাওয়া যায়, তাহলে সেটা তো আগে থেকে ক্রস দেওয়া আছে, এটা দ্বিতীয়বার ক্রস দিতে হবে না। তবে 3 এর যে নতুন যেগুলো 1 থেকে 100 এর মধ্যে যেগুলো ক্রস দেওয়া হয় নাই, সেগুলোকে আমরা ক্রস দিব। ঠিক আছে, 3 এর গুণিতকগুলো এভাবে 1 থেকে 100 পর্যন্ত ক্রস দিল। 4 তো মৌলিক সংখ্যা না, 5 হচ্ছে মৌলিক সংখ্যা। এবার 5 মৌলিক সংখ্যার যে গুণিতকগুলো আছে সেগুলাকে ক্রস দিবে। ক্রস দেওয়ার ক্ষেত্রে এখানে 2 যে আগের যে 2 এর গুণিতকগুলো যে ক্রস দেওয়া হলো, একটা যে 5 এর গুণিতক, যেমন 10 কিন্তু 2 এর গুণিতক, 5 এরও গুণিতক, তাহলে 10 তো 2 এর গুণিতকের ক্ষেত্রে একবার কাটা দিয়েছে, তো দ্বিতীয়বার দেওয়ার দরকার নেই। এবং নতুন যেগুলো কাটা দেওয়া হয় নাই 5 এর গুণিতক, সেরকম সেগুলোকে ক্রস দিয়ে দিয়ে 1 থেকে 100 পর্যন্ত সবগুলা কি করলো? ক্রস দিয়ে দিল। তারপর মৌলিক সংখ্যা 7 এইভাবে 7 এর গুণিতকগুলো 1 থেকে 100 পর্যন্ত ক্রস দিয়ে দিল। তারপর হচ্ছে যে 11 এর গুলা ক্রস দিয়ে দিল, 17 এর গুলা ক্রস দিয়ে দিল। হ্যাঁ, এইভাবে দেখো এখানে ক্রমান্বয়ে, এবার আমরা এখানে রিডিংগুলো পড়ি। এরপর ক্রমান্বয়ে 3, 5 এবং 7 ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দেই। তালিকায় যেই সংখ্যাগুলো টিকে রইল সেগুলোই মৌলিক সংখ্যা। অর্থাৎ কাটাকাটি দেওয়ার পর যে সংখ্যাগুলো টিকে যাচ্ছে, মানে যে সংখ্যাগুলো কাটাকাটি যাচ্ছে না, মানে ক্রস দেওয়া হচ্ছে না, মানে ক্রস দেওয়া যাচ্ছে না, সেইগুলোই হবে যে আমাদের মৌলিক সংখ্যা। খুব সহজে আশা করি বুঝতে পেরেছে। এবং এটাই হচ্ছে যে ইরাটোস্থেনিস ছাঁকনির পদ্ধতি। ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এটাই। আশা করছি খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা তার পরবর্তীতে যাই। হ্যাঁ, দেখো সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। এটা একটা উদাহরণ 1 দেখো কি বলা হচ্ছে, সংখ্যাগুলোর পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। তাহলে যে 3, 10, 17, 24, 31 এই সংখ্যাগুলোর পরবর্তী 2টা সংখ্যা আমরা নির্ণয় করব। এখন এটার জন্য আমাদের একটা বিষয় দরকার, সেটা হচ্ছে যে এই প্যাটার্নটা কি বৈশিষ্ট্য মেনে চলেছে। আমরা যদি লক্ষ্য করি, এখানে যদিও বা এখানে সমাধান দেওয়া আছে, আমরা কি লক্ষ্য, দেখো 3 থেকে 10 পার্থক্য কত? 7। 10 থেকে 17 পার্থক্য কত? 7। আবার 17 থেকে 24 পার্থক্য কত? 7। তার মানে আমরা লক্ষ্য করছি প্রত্যেকবার কিন্তু 7 7 করে পার্থক্য, অর্থাৎ 7 7 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে পরবর্তী 2টা সংখ্যা আমরা কিভাবে বের করব? পরবর্তী 2টা সংখ্যা আমরা 7 যোগ করে আমরা বের, তার মানে 31 এর সাথে যদি আমরা 7 যোগ করি পরবর্তী সংখ্যা আসবে।
তাহলে 31-এর সাথে 7 যোগ করে পরবর্তী সংখ্যা কি পেলো 38 পেলো। আবার ওই 38-এর সাথে আবার যদি 7 যোগ করে তার পরবর্তী সংখ্যা পাবে। এভাবে আমরা 7 যোগ করে করে এই প্যাটার্নটার আমরা যতগুলো সংখ্যা বের করতে বলুক না কেন আমরা কিন্তু বের করতে পারবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা তাহলে হয়ে গেল সমাধান, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠাতে কি উদাহরণ 2 আছে, ঠিক আছে। উদাহরণ 2টা একটু দেখবো আমরা। দেখো উদাহরণ 2 কি বলা, যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এবং এখানে প্যাটার্ন যে একটা দিল কিন্তু 1, 4, 9, 16, 25। প্রথমে আমরা লক্ষ্য করবো এখানে কি বৈশিষ্ট্য আছে এই সংখ্যাগুলোর মধ্যে। দেখতে পাচ্ছি আমরা 1 থেকে 4 পার্থক্য হচ্ছে 3, আবার 4 থেকে 9 পার্থক্য হচ্ছে 5, আবার এই যে 9 থেকে 16 পার্থক্য হচ্ছে 7। তাহলে প্রত্যেকবার ভিন্ন ভিন্ন পার্থক্য আসছে, ঠিক আছে। তবে আমরা ওই যে পার্থক্য যেগুলো আছে ওগুলোর বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে দেখতে পাচ্ছি আমরা 3 এবং 5 মৌলিক সংখ্যা, কিন্তু 5-এর পরবর্তী মৌলিক সংখ্যা 7, 7-এর পরবর্তী মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা না, আমরা বলবো যে এটাকে ভিজুর সংখ্যা। 3-এর পরবর্তী ভিজুর সংখ্যা হচ্ছে 5, 5-এর পরবর্তী ভিজুর সংখ্যা হবে যে 7, 7-এর পরবর্তী ভিজুর সংখ্যা 9, ঠিক আছে। আমরা এভাবেই দেখতে পাচ্ছি প্রত্যেকবার কিন্তু এইভাবে ভিজুর সংখ্যাগুলাই কিন্তু বাড়ছে, কিন্তু ভিজুর সংখ্যাগুলাই আমরা ধারাবাহিকভাবে 3 থেকে ধারাবাহিকভাবে আমরা 3, 5, 7, 9, 11 ভাবে ধারাবাহিকভাবে ভিজুর সংখ্যাগুলাই কিন্তু আসছে। তাহলে এবার দেখো প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। আচ্ছা, আরও একটা বিষয়টা হচ্ছে 2 করে বাড়ছে, পার্থক্য 2 করে বাড়ছে কিন্তু। যেমন 3 থেকে 5 2 বৃদ্ধি পেলো, 5 থেকে 7 2 বৃদ্ধি পেলো। তাহলে একটা পেলাম যে আমরা 2 করে বাড়ছে ওইটা। আবার আরেকটা হচ্ছে আমরা ভিজুরগুলো, ঠিক আছে, 2 করে বাড়লে কিন্তু ভিজুরই পাওয়া যায়। যেমন 3-এর পরবর্তী ভিজুর পাওয়ার জন্য হ্যাঁ আমরা 3 থেকে কি 4 বাদ দিয়ে 5, মানে হচ্ছে 2 যোগ করলে 3-এর সাথে 2 যোগ করলে কিন্তু ভিজুর সংখ্যা পাবো। প্রত্যেকটা ভিজুর সংখ্যার সাথে 2 যোগ করলে কিন্তু আবার ওই ভিজুর আরেকটা ভিজুর সংখ্যা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আমরা একটা হচ্ছে ধারাবাহিক ভিজুর সংখ্যা বলতে পারি, আবার হচ্ছে 2 করে বাড়ছে এটাও বলতে পারি। এখানে 2 করে বাড়ছে এটা বলেছে। তাহলে এভাবে আমরা কিন্তু পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো। যেমন 9-এর সাথে আমরা যদি 2 যোগ করি, যেহেতু 2 করে বাড়ছে, তাহলে পরবর্তীটা কত পাবো আমরা? পরবর্তী হচ্ছে দেখো 25-এর পরবর্তী সংখ্যাটা যদি বের করতে যাই, প্রথমত যেহেতু এখানে পার্থক্য এর আগে একটা 9 ছিল, তার 9-এর সাথে 2 যোগ করলে 9 আর 2 হচ্ছে 11, তাহলে 25 যোগ 11 হচ্ছে 36। তো তার পরবর্তীটা কেমনে বের করব? তার পরবর্তীটা হচ্ছে যে 25 এবং 36-এর মধ্যে পার্থক্য যেটা পাবো আমরা, সেই পার্থক্যটা হবে যে কত, মনে করো যে 11 পাবো। 25 এবং 36-এর মধ্যে পার্থক্য আমরা যদি 11 পাই, ঠিক আছে, ওই 11কে আমরা কি করব, 11-এর সাথে 2 যোগ করব, মানে 36 যোগ 11 যোগ 2, এইভাবে করে আমরা তার পরবর্তীটা সংখ্যাটা পাবো। এইভাবেই কিন্তু ধারাবাহিকভাবে সবগুলো আমরা বের করতে পারবো। আশা করছি বুঝতে পেরেছো। তারপর দেখো উদাহরণ 3, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। প্রথমে আমরা এই প্যাটার্নটা লক্ষ্য করে কি বৈশিষ্ট্যটা খুঁজে পাচ্ছি এটা আমরা বের করব। আমরা দেখতে পাচ্ছি এখানে 1, 5, 6, 11, 17, 28, ঠিক আছে। এখানে আমরা পার্থক্যগুলো একটু দেখি। এখানে 1 থেকে 5, হ্যাঁ 1 এবং 5, এখানে হচ্ছে পার্থক্য হচ্ছে এখানে কি, এটা কি দিলে দেখো পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল, মানে 5 এবং 1। প্রথমত আমরা যদি বিয়োগ করতাম একটা, এই যে 5 এবং 1 বিয়োগফল হচ্ছে 4, আবার 6 থেকে 5 বিয়োগফল কিন্তু 1, তার মানে হচ্ছে বিয়োগ করে আমরা কিন্তু ঠিকঠাক পাচ্ছি না, এলোমেলো পাচ্ছি। আরেকটা বিষয়ে যাব আমরা, এরকম একটা একটা চিন্তা করব, চিন্তা করলে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য কিন্তু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে আসবে। একটু চিন্তা করতে হবে জাস্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 এবং 1 যোগ করলে 6 হয়, আবার 6 এবং 5 যোগ করলে 11 হয়, 11 এবং 6 যোগ করলে 17 হয়। এবার এখানে কি বিষয়টা লক্ষ্য করে, এখানে প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে। প্যাটার্নটা কি দেখো, পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান, পরপর দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। যেমন দেখো এখানে 5 এবং 1 যোগ করলে যে 6 পাই, 6টা কিন্তু পরবর্তী সংখ্যা 6-এর সমান। আবার দেখো 6 এবং 5-এ যে 11 হয়, এই 11 কিন্তু পরবর্তী 11-এর সমান। তাহলে আবার দেখো 11 এবং 6 যে 17 হয়, 17 পরবর্তী সংখ্যার সমান। তাহলে এই যে আমরা এই প্যাটার্নের মধ্যে এই সংখ্যাগুলোর যে লিস্টের মধ্যে ধারাবাহিকভাবে যে লিখলো 1, 5, 6, 11, 17, 28, এই প্যাটার্নটার মধ্যে আমরা কি বৈশিষ্ট্য পেলাম? যে কোনো দুইটা সংখ্যা যোগ করলে তার পরবর্তী সংখ্যাটা পাওয়া যায়। তো এটা যে আমরা বের করতে পারলাম, এখন যেহেতু আমরা প্যাটার্নটা ধরে ফেলেছি, বৈশিষ্ট্যটা ধরে ফেলেছি, বুঝতে পেরেছি, এবার আমরা এটাকে পরবর্তী যত সংখ্যা নির্ণয় করতে বলুক আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবো। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে অতএব পরবর্তী সংখ্যাটি হবে বলে এইভাবে এখানে 45 বের করলো, ঠিক আছে। এবার একটু উপরে তুলি। এবার আমরা এখানে লক্ষ্য করছি একটা কাজ দেওয়া আছে। হ্যাঁ, কাজটা কি দেখো, কাজ হচ্ছে দেখো 0 মানে 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 11, 21, 13-এর পরে 21, তারপর হচ্ছে 34,
সংখ্যাগুলোকে যে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। তোমরা আগে থেকে অনেকেই জানো মনে হয় যে ফিবোনাক্কি সংখ্যাটাকে আবার অনেকে ফিবোনাচ্চিও বলে, ঠিক আছে, ফিবোনাচ্চি বলে বা ফিবোনাক্কি বলে। তাহলে ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি সংখ্যা কি? সেটা হচ্ছে প্রথম দুইটা সংখ্যা যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যায়। যেমন দেখো 0 এবং 1, 0 এবং 1 যোগ করলে 1 পায়, 1 এবং 1 যোগ করলে 2 পায়, 2 এবং 1 যোগ করলে 3 পায়, 3 এবং 2 যোগ করলে 5 পায়, 5 এবং 3 যোগ করলে 8 পায়, 8 এবং 5 যোগ করলে 13 পায়, 13 এবং 8 যোগ করলে 21 পায়। এভাবেই প্রথম দুইটা সংখ্যা যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাই। এটাই হচ্ছে যে ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি সংখ্যার ক্রম, এইভাবেই পাওয়া যায়। আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার এখানে লক্ষ্য করে বলে দেখো 2 পাওয়া যায় পূর্ববর্তী মানে আগের দুইটা সংখ্যা যোগ করে, এটা তো আমি বলে দিলাম। তাহলে 3 কীভাবে পাই বললো, 21 কীভাবে পাই বললো। যেমন দেখো আমরা এখানে 21 পাই যে কি দেখো পূর্ববর্তী মানে আগের 13 এবং 8 যোগ করে 21 পাই। হ্যাঁ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার এখানে আমাদেরকে একটা কাজ দিয়েছে, কাজটা কি মূলত? কাজটা হচ্ছে পরবর্তী 10টি ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি সংখ্যা বের করো। তার মানে এখানে 34 পর্যন্ত দেওয়া আছে। তাহলে 34-এর পরবর্তী 10টা ফিবোনাক্কি সংখ্যা আমাদের বের করতে বললো। তাহলে এই যে এই কাজটা আমি তোমাদেরকে বোর্ডে দেখাবো। তাহলে এই কাজটা আমরা বোর্ডে দেখবো, তারপর আমরা পরবর্তী বিষয়ে যাব। এবার দেখো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। তাহলে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে। আমরা সহজেই সূত্রটি বের করতে পারি। সূত্রটা কিন্তু আমরা ওই যে প্যাটার্নের যে কি বৈশিষ্ট্য মেনে চলে বৈশিষ্ট্য খুঁজে বের করে আমরা সূত্রটা বের করব। দেখো মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক, অর্থাৎ ক ইকুয়াল টু মানে ক্রমিক 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যা কি? ক্রমিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত এগুলো লিখলো। এবার দেখো লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যোগফল আমরা যদি এই একের সাথে যদি আমরা ওই শেষে যদি 10 যোগ করি তাহলে পাবো যে আমরা 11। আবার 2-এর সাথে যদি আমরা তার ওই যে 10 তো নিয়ে নিলাম তাহলে 9, 2-এর সাথে 9 যোগ করলে পাবো যে আমরা আবার 11। আবার যদি আমরা 3-এর সাথে 8 যোগ করি পাচ্ছি আমরা 11। আবার 4-এর সাথে 7 যোগ করলে পাচ্ছি আমরা কত? 11। অর্থাৎ প্রত্যেকবার কিন্তু আমরা এই যে 11 পাই এবং এইরকম কয়টা জোড়া পাই, যেমন 1 এবং 10 মিলে একটা জোড়া, 2 এবং 9 মিলে আরেকটা জোড়া, তারপরে 3 এবং 8 মিলে আরেকটা জোড়া। এরকম কিন্তু আমরা 1 থেকে 10 ক্রমিক সংখ্যার মধ্যে 5টি জোড়া পাই আমরা, এবং প্রত্যেক জোড়ার মান হচ্ছে কত করে? 11 করে। তার মানে আমরা যদি 11 এর সাথে যদি 5 যদি আমরা গুণ দেই তাহলে 55 পাবো। এই 55ই হবে যে আমাদের মোট যোগফল। এ থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি কৌশল পাওয়া গেল, ঠিক আছে। তাহলে কৌশলটা কি? কৌশলটা হচ্ছে আমরা যতটা জোড় পাবো, ঠিক আছে, যতটা জোড়া পাবো প্রত্যেক জোড়ার মান যত, আমরা এখানে কি করব তত দিয়ে, মানে মনে করো 5টা জোড়া হলে 5টা জোড়াকে ওই প্রত্যেক জোড়ার মান যত তত দিয়ে আমরা গুণ করব, গুণ করলে পাবো। আর কোনো একটা সংখ্যা যদি জোড়া ছাড়া রয়ে যায়, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা ওই যে জোড়া যতগুলো জোড় পাবো ততগুলা জোড় সংখ্যা আমরা গুণ করার পর, এই যে গুণ করার পর তারপর আমরা যেটা অবশিষ্ট থাকবে এটা আমরা যোগ করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে যোগফল। আশা করছি বুঝতে পেরেছো। বিস্তারিত আমরা এখানে নিচে যাই আর এখানে কাজ করতে যে 4 পৃষ্ঠায় এখানে এটাকে আরও ব্যাখ্যা করেছে। দেখো কৌশলটি ব্যাখ্যা করেছে এখানে প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলোর বিপরীত ক্রমে লিখে পায়। বিপরীত ক্রমে বলতে একটা হচ্ছে যে 1 থেকে স্বাভাবিক সংখ্যার ক্রম 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত গেল। আরেকটা হচ্ছে উল্টাভাবে মানে বিপরীত ক্রমে 10 9 8 7 6 5 4 3 2 1 এভাবে এখানে লিখলো। তাহলে এবার এখানে দুইটাকে যদি আমরা যোগ করি, যোগ করে এখানে 2 ক, তারপর এখানে 10 এবং 1 হচ্ছে 11, তারপর 9 এবং 2 যোগ করলে 11, 7 এবং 4 এরকম সবগুলা দেখেন এখানে মাঝখানে যোগ দিয়ে ডট 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 দিয়েছে মানে মাঝখানেগুলো আছে বোঝাচ্ছে। তারপরে যে সর্বশেষ দেখো 10 এবং 1 এইভাবে কিন্তু প্রত্যেকবার 11 11 পাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? বা 2 ক সমান দেখো 10 যোগ 1 গুণ এখানে যেহেতু এখানে আমরা কি এখানে সর্বশেষ সংখ্যা এই 10টা কোত্থেকে আসলে 10টা হচ্ছে সর্বশেষ সংখ্যা কত? আমাদের সর্বশেষ সংখ্যা হচ্ছে এই 10, ঠিক আছে। ক্রমিক স্বাভাবিক সংখ্যা যত বলবে মানে যতটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলবে ওই স্বাভাবিক সংখ্যার শেষের যে সংখ্যাটা ওইটা আমরা গুণ দেব। তাহলে এখানে 10 গুণ দিচ্ছে, তাহলে 10 গুণ দিলে আমরা কি পাই? দেখো এখানে 10 গুণ দিয়ে এখানে কি করেছে, এবার ক সমান ওই যেখানে 2 ছিল 2টাকে পক্ষান্তর করে ভাগ আকারে নিচে আনলো। তাহলে আমরা এই যে ফলে যেটা তৈরি হলো এটাই হচ্ছে মূলত সূত্রটা। এটা মূলত কাজ করে করে এখানে 55 পেলো। তোমরা আমরা সরাসরি সূত্রটা চলে যাই যে এখানে 1 কিন্তু আমাদের প্রথম সংখ্যা 1, 10 কিন্তু আমাদের শেষ সংখ্যা 10, তারপর এখানে এই আরেকটা 10 এটা হচ্ছে আমাদের ওই যে এখানে পদ সংখ্যা যত, এখানে যেহেতু 10টা পদ সংখ্যা তাই এখানে 10 দিয়েছে। এখানে যদি প্রথম 15টা বলতে তাহলে আমরা 15 দিতাম, 12টা বললে 12 দিতাম, 13টা বললে 13 দিতাম। তাহলে যতগুলো পদ বলবে তত দিব।
তবে সবগুলাকে এবার আমরা উপরে কাজ করবো, এটা কাজ করে আবার 2 দিয়ে ভাগ করব। তাহলে যে দেখো এটা কাজ করে 55, তার মানে একটা আমরা বৈশিষ্ট্য অনুযায়ী একটা সূত্র পেয়ে গেলাম। সূত্রটা কি? ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, হ্যাঁ, করে তারপর হচ্ছে গুণ পদ সংখ্যা ডিভাইডেড বাই বা ভাগ 2। ঠিক আছে, এই যে দেখো ভাগ 2, এই কাজটা এই সূত্রটা দিয়ে আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যার ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে পারি। তোকে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার সূত্র প্রতিষ্ঠা করো। তাহলে এই সূত্রটা আমি বোর্ড দেখাবো বা এখানে যদি বলতে মুখে বলে দিতে পারি, সেটা হচ্ছে কি, আচ্ছা এটা মুখে বলে দেয়, সেটা হবে যে আমাদের 1 যোগ, আমরা এখানে প্রথমত যেহেতু এই যে এটার মতো প্রথম সংখ্যা যেহেতু এখানে 1, তাহলে প্রথম সংখ্যা হবে যে 1, তারপর 15 যেহেতু শেষ সংখ্যা, তাহলে 1 যোগ 15 ইন্টু, এবার আমরা যেহেতু শেষ সংখ্যা এখানে বা শেষ পদ এখানে না, পদ সংখ্যা বলছি, পদ সংখ্যা যেহেতু এখানে 15, তাহলে আমরা 15 দিব, তাহলে 15 লিখবো যে গুণ দিয়ে পরে যে পদ সংখ্যার জায়গায় 15 দিব, তা ডিভাইডেড বাই যে ভাগের জায়গায় 2, 2 তে 2 থাকবে। তার মানে যে এই যে কাজটা তোমরা নিজেরা করতে পারো, আমি জাস্ট বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি, প্রথম সংখ্যা হবে যে 1, তারপর শেষ সংখ্যা হবে যে 15, পদ সংখ্যা যেহেতু 15টি তাই পদ সংখ্যার জায়গায় 15 লিখবো, তারপর নিচে হচ্ছে 2, তারপর ক্যালকুলেশন করলে যেটা পাবে সেটাই হবে যে 1 থেকে 15 ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। একেবারে ইজি, আশা করছি তোমরা নিজেরা করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো কিনা নিচে কমেন্টস করে জানাতে পারো। ঠিক আছে, এবার তার পরবর্তী দেখো প্রথম 10টি ভিজুর সংখ্যার যোগফল নির্ণয়। দেখো প্রথম 10টি ভিজুর সংখ্যার যোগফল কত? ক্যালকুলেটরের সাহায্যে আমরা যোগ করে 100 পাই। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে না করে আমরা কোন বৈশিষ্ট্য, সহজ যদি আমরা একটা প্যাটার্ন খুঁজে বের করতে পারি, বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো এরকম স্বাভাবিক যে ভিজুর সংখ্যার আমরা যোগফল বের করতে পারবো। তাহলে আমরা একটু লক্ষ্য করে এটা নিয়ে কাজ করি। দেখো 1, 3, 5, 7 এভাবে বলে প্রথমত এখানে প্রথম 10টা ভিজুর সংখ্যা পাশাপাশি লিখলো, যেটার যোগফল ক্যালকুলেটরের সাহায্যে করে 100 পেয়েছে। তো এইভাবে প্রথম 50টি ভিজুর সংখ্যার যোগফল বের করা সহজ হবে না, মানে একটু সময় লাগবে, কিন্তু সহজ হবে না, বরং এই ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র তৈরি করে। যেহেতু এটা সহজ হবে না, একটু সময় সাধ্য, তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে বের করা যায় এই সূত্রটা এখন আমরা বের করার চিন্তা করি। এটা বলছে এখানে, দেখো 1 থেকে 19 পর্যন্ত ভিজুর সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় 1 যোগ 19 হচ্ছে 20, 3 যোগ 17 20, 5 যোগ 15 20, অর্থাৎ প্রত্যেকবার কিন্তু 20 20 20, প্রত্যেকবার 20 আসছে, 20 আসছে। হ্যাঁ, এবং এরকম 5 জোড়া সংখ্যা পাওয়া যায়। তাহলে 20 আসছে কয় জোড়া? 5 জোড়া। এখানে এই যে 1 থেকে 10 পর্যন্ত, মানে প্রথম 10টি ভিজুর সংখ্যার ক্রমিক ভিজুর সংখ্যার মধ্যে জোড়া পাচ্ছি আমরা কয়টা? 5টা জোড়া পাচ্ছি, এবং প্রত্যেক জোড়ার মান হচ্ছে 20, মানে 20। তাহলে আমরা সহজে বলতে পারি এবার, সুতরাং যোগফল হচ্ছে যে কত? 5 গুণ 20, মানে 5 20 100, তাহলে 100। এইভাবে তাহলে আমরা সহজে আমরা বের করতে পারলাম। ঠিক আছে, এবার আমরা আরো লক্ষ্য করি, আরো বিষয় জানি। আচ্ছা, এখানে আরো বিষয় ব্যাখ্যা করেছে, দেখো লক্ষ্য করি 1 যোগ 3, ওই যে এখানে প্রথম এই যে স্বাভাবিক যে ক্রমিক ভিজুর সংখ্যার যে একটা লাইন এখানে ব্যাখ্যা করছে, এটাকে দেখো 1 যোগ 3 সমান 4। তার মানে আমরা প্রথম দুইটা যোগ করে আমরা যেটা পাবো 1 এবং 3 যোগ করে 4 পেলাম, 4 একটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তারপরে আবার দেখো 1 যোগ 3 যোগ 5, প্রথম তিনটা যোগ করলে যেটা পেলাম 9, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার 1 3 5 7 যোগ করে যেটা পেলাম এটা হচ্ছে কত? একটা পূর্ণবর্গ সংখ্যা, ইত্যাদি। তাহলে দেখো একটা বিষয়, প্রতিবার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি, মানে প্রত্যেকবার একটা একটা বাড়ালে আমরা যে যোগফলগুলো পাচ্ছি প্রত্যেকটা যোগফল হচ্ছে এক একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, পূর্ণবর্গ সংখ্যা কি জিনিস? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কোনো সংখ্যাকে 2 বার গুণ করলে, মানে যেমন মনে করো 3কে যদি আমরা 2 বার গুণ করি, 3 তিরিকা 9, তাহলে 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, আবার মনে করো 4 4 4 16, 4কে 2 বার গুণ করলে যে 16 পাই, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার মনে করো যে 4 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4 কার? ওই যে 2 দ্বিগুণে 4, 2কে 2 বার গুণ করলে 4 পাই। এরকম যে আমরা গুণ করে যেই সংখ্যাগুলো পাচ্ছি, যেমন এই 4, আবার 4 4 16, আবার 3 3 9, যে 9, এগুলো হচ্ছে এক একটা পূর্ণবর্গ সংখ্যা। যেমন এখানে ডান পাশে দেখতে পাচ্ছি 4 9 16, এগুলো হচ্ছে সবগুলো এক একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, আশা করছি তোমরা পূর্ণবর্গ সংখ্যা বুঝতে পারো। তাহলে প্রত্যেকবার আমরা পূর্ণবর্গ সংখ্যা পাই, এই বিষয়টি জ্যামিতিক প্যাটার্ন হিসেবে সহজে ব্যাখ্যা করা যায়। দেখো ক্ষুদ্রাকৃতির বর্গের সাহায্যে এই যোগফলের প্যাটার্ন লক্ষ্য করি। দেখো এখানে বর্গ ক্ষুদ্রাকৃতির, অর্থাৎ এই ছোট ছোট বর্গ দিয়ে বোঝাচ্ছে। 1 মানে হচ্ছে একটা বর্গ, 3 মানে 3টা বর্গ দিল, 1 এবং 3 3টা বর্গ মিলে আমরা যে এই যে একটা পেলাম জ্যামিতিক প্যাটার্ন লক্ষ্য করছি আমরা, এটা কোন রকম? এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বর্গ তৈরি হলো,
এই বর্গের চারিপাশে কিন্তু দুইটি দুইটি করে কি আছে, ঘর আছে। যেমন উপরে যদি আমরা দেখি তাহলে দুইটি, এই পাশেও দুইটি, এদিকেও দুইটি, এদিকেও দুইটি, সব জায়গায় দুইটি দুইটি কিন্তু আমরা পাচ্ছি। আবার দেখো পরবর্তী আরেকটা বলতে কোন রকম, এই যে 1 3, এই যে 1 3 হচ্ছে যে 1 3, তারপর 4, এই যে 4 এবং 5, এগুলো সবগুলো গুণ করে এখানে যে 9 পাবো আমরা, 5 এবং 4 যোগ করে বলছে, 5 এবং 4 যোগ করে মনে করো যে 9 পাবো। এই 9টাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। কেমনটা দেখো, প্রথমত হচ্ছে এখানে বিষয়টা একটু বলি, এখানে বিজোড় সংখ্যা যোগ করবে। আমরা বিজোড় সংখ্যা 1 এবং 3 দুইটা বিজোড় সংখ্যা যোগ করে 4 পেলো, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন আর 4 যোগ করবে না, কিন্তু এখন যোগ করছে বিজোড় সংখ্যা। মানে বিজোড় সংখ্যা তো 1 3 এবং আরেকটা বিজোড় সংখ্যা কত, 5। তাহলে 1 3 এবং 5 এই তিনটা বিজোড় সংখ্যা যোগ করে যে আমরা কত পাই, 9 পাই। এই 9 নিজে একটা পূর্ণবর্গ সংখ্যা। তার পরবর্তীতে দেখো, তাহলে এটা তো একটা পূর্ণবর্গ সংখ্যার বিষয়। তাহলে আবার দেখো পরবর্তীতে বিজোড় সংখ্যা যদি আরও একটা বিজোড় সংখ্যা যোগ করি, তাহলে 1 3 5, 5-এর পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে 7। তাহলে এই বিজোড় সংখ্যা 7 যোগ করে যে আমরা কত পাই, টোটাল 16 পাই। এই 16ও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। এই 16 এর মধ্যে দেখো উপরেও এখানে 4টি, পাশেও 4টি, নিচেও 4টি, সব জায়গায় কিন্তু 4টি 4টি করে আমরা ক্ষুদ্রতম বর্গ পাচ্ছি। এই 9 এর এখানে প্রত্যেকটাতে উপরেও 3টা, পাশে 3টা, এদিকেও 3টা, এদিকেও 3টা, সব জায়গায় 3টা 3টা। এটাই হচ্ছে পূর্ণবর্গ। পূর্ণবর্গের নিয়মই হচ্ছে এরকম যে সব দিকে সমান, মানে বর্গ, আমরা যে বর্গ শিখেছিলাম যে 4 বাহুর দৈর্ঘ্য সমান, এই 4 বাহুর দৈর্ঘ্য সমান পাবো আমরা। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো, জ্যামিতিক আকারে বোঝালো এটা, আশা করছি বুঝতে পারছো। তারপর সর্বশেষ 5 পৃষ্ঠা, হ্যাঁ 5 পৃষ্ঠা পর্যন্ত আমরা এই পর্বে আলোচনা করব। দেখো দেখা যাচ্ছে যে প্রথম দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রত্যেক পাশে দুইটি করে ছোট বর্গ বসানো হয়েছে। আবার প্রথম তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রত্যেক পাশে 3টি করে, ওই যে 9 এর ক্ষেত্রে 3টি করে এবং 16 এর ক্ষেত্রে 4টি করে, হ্যাঁ বসানো হয়েছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এগুলো এভাবে বলেছে। তারপর দেখো এখানে কি বলা হচ্ছে, 10টি ক্রমিক বিজোড় সংখ্যা যোগ করলে চিত্রের প্রত্যেক পাশে 10টি করে ছোট বর্গ থাকবে, অর্থাৎ 10 গুণ 10 মানে হচ্ছে 10 স্কয়ার, বা হচ্ছে কত, 100টি বর্গের প্রয়োজন হবে। সাধারণভাবে বলা যায় ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার। মানে যত সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল বলবে তত স্কয়ার করলে যত পাবো ওইটা। তাহলে আমরা এই লাইনটা দেখবো যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার। তাহলে যোগফল বের করো, এই যে একটা কাজ দিল, এই কাজটা আমি তোমাদেরকে বোর্ডে দেখাবো। এবার আমরা 1.3 যাই, সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ। কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। যেমন দুইটি স্বাভাবিক সংখ্যা দেখো, যেমন 2কে দুইটি স্বাভাবিক সংখ্যা, যেমন 1 এবং 1 কিন্তু স্বাভাবিক সংখ্যা, 1-এর বর্গ কিন্তু 1কে আবার বর্গ করলে 1। তাহলে এই যে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গ করলে আমরা কিন্তু যে সমষ্টি পাবো, যোগফল পাবো, ওই যোগফলটা কিন্তু ওই 2। আবার 5কে দেখো, 5কে অন্য দুইটা স্বাভাবিক সংখ্যা 1 এবং 2-এর বর্গ করে 5, মানে 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, তাহলে 4 এবং 1-এ 5। আবার 8কে দেখো, 2-এর বর্গ 4, 2-এর বর্গ 4, তাহলে 4 এবং 4 যোগ করলে 8 পাই। এইভাবে এখানে ভেঙে ভেঙে দেখালো। আশা করছি তোমরা এগুলো এই যেমন দিয়ে যেগুলো বললো এগুলো তোমরা বুঝতে পেরেছো। দেখো একটু উপরে তুলি থাকে, এই যে আরো উপরে তুলি, হ্যাঁ এইভাবে থাক। দেখো এভাবে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। এটা তাহলে আমরা একটু মনে রাখার চেষ্টা করব এমসিকিউর মতো, যে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে, কয়টি সংখ্যাকে, 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে 2 বা ততোধিক, মানে 2-এরও অধিক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে বা সমষ্টিরূপে প্রকাশ করা যায়। যেমন দেখো 50কে কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা, 1-এর বর্গ, 7-এর বর্গ, হ্যাঁ করে আমরা কি, এই যে 1 এবং 7-এর বর্গ করে আমরা 50 পাই। আবার 5-এর বর্গ এবং 5-এর বর্গ করেও কিন্তু আমরা 50 পাই। হ্যাঁ যেমন দেখো 7 7 49, 49 এবং 1 হচ্ছে 50। আবার আরেকটা হচ্ছে 5 5 25, 5 5 25, মানে 1 এবং 7 দিয়ে করে আমরা 50 পাই, 1 এবং 7-এর বর্গ করে বর্গের যোগফল করে। আবার শুধু 5-এর বর্গ 5-এর বর্গ যোগফল করেও কিন্তু আমরা 50 পাই। মানে কত বিভিন্নভাবে করা যায় এটা বলেছে এখানে। 65-এর ক্ষেত্রেও তাই, 1 এবং 8-এর বর্গের যোগফল করে আমরা 65 পাই। আবার 4 এবং 7-এর বর্গের যোগফল করে আমরা 65 পাই। এটাকে এখানে কাজ দিল, এই 1 এবং 2 কাজগুলো আমি বোর্ডে করে দেখাবো। এই কাজগুলোকে 130, 170, তাহলে এইগুলো, এই কাজটা আমি বোর্ডে দেখাবো।
তাহলে এই ছিল যে এই পর্বের আলোচনা। আশা করছি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। কে কেমন বুঝতে পেরেছো নিচে কমেন্টস করে জানাতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিও ভালো লাগলে লাইক দিবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।